ডেস্টিনির গ্রাহকদের অর্থ আত্মসাৎ ও পাচারের দায়ে ব্যবস্থাপনা পরিচালক রফিকুল আমিনকে ১২ বছরের কারাদণ্ড দিয়েছে আদালত। একই সঙ্গে তাকে ২০০ কোটি টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া কোম্পানিটির চেয়ারম্যান মোহাম্মদ হোসেনকে ১০ বছর এবং প্রেসিডেন্ট ও সাবেক সেনাপ্রধান হারুনুর রশিদকে ৪ বছর কারাদণ্ড দেওয়া হয়েছে। মামলার ৪৬ জন আসামির মধ্যে বাকিদের বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে। এটা কথা বলতে আমার সাথে যোগ দিচ্ছেন সেন্টার ফর পলিসি ডায়ালগের সিনিয়র রিসার্চ ফেলো তৌফিকুল ইসলাম খান, যিনি কিছুক্ষণের মধ্যে আমার সাথে যোগ দেবেন, এবং ইতিমধ্যে আমার সাথে যোগ দিয়েছেন দুদকের আইনজীবী মীর আহমেদ আলী সালাম। জনাব সালাম, আপনাকে স্বাগত জানাচ্ছি অনুষ্ঠানে। আজ একটি রায় হয়েছে, যে রায়ে ডেস্টিনি যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদেরকে কীভাবে ক্ষতিপূরণ দেওয়া যায় সে বিষয়ে একটি নির্দেশনা দিয়েছে আদালত। এই বিষয়ে আমি জানতে চাই আপনার কাছে, আসলে কি মনে হয় যে যারা ক্ষতিগ্রস্ত হয়েছে, যাদের অর্থ খোয়া গেছে, তারা আসলে পয়সাটা বা টাকাটা ফিরে আদৌ পাবে কিনা? জি, আজকে ডেস্টিনি মাল্টিপারপাস কোঅপারেটিভ সোসাইটি লিমিটেডের যে মানি লন্ডারিংয়ের মামলাটি ছিল সেটির রায় প্রকাশ করা হয়েছে। সে মামলায় ৪৬ জন আসামিকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে এবং সেইখানে একটি নির্দেশনা এসছে, সেটা হচ্ছে যে ৬ সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে, যেটা চেয়ারম্যান থাকবেন রিটায়ার্ড একজন সুপ্রিম কোর্টের জাজ, তার সাথে থাকবেন জয়েন্ট সেক্রেটারি অফ ফিন্যান্স মিনিস্ট্রি, জয়েন্ট সেক্রেটারি অফ কোঅপারেটিভ মিনিস্ট্রি, পুলিশের একজন ডিআইজি, একজন চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস এবং কোঅপারেটিভ ডিপার্টমেন্টের রেজিস্ট্রার, তাকে মেম্বার সেক্রেটারি করার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে। তো এই তাদের কাজটা হবে হলো, আজকে যে সমস্ত আসামিদেরকে ফাইন করা হয়েছে, যেগুলো অর্থাৎ ফাইনের টাকাটা এবং যে সম্পত্তিগুলো তাদের স্থাবর এবং অস্থাবর সম্পদ যেগুলো ক্রোক করা হয়েছে এবং ফ্রিজ করা হয়েছে, সেগুলোকে অ্যাকোমোলেট করে যে ৮.৫ লক্ষ ভুক্তভোগী যারা আছেন, যারা এখান থেকে ডিপ্রাইভড হয়েছিলেন, তাদেরকে কে কতটুকু ইনভেস্ট করেছে সেটা তাদের উপরে, ওই কমিটির উপরে ছেড়ে নির্দেশ দেওয়া হয়েছে, যাতে ওনাদের বিবেচনায় ওনারা ঠিক করে নেবেন কাকে কি পোর্শনে কতটুকু দেবেন। এছাড়াও আরেকটি নির্দেশনা এসছে যে ডেস্টিনি মাল্টিপারপাস কোঅপারেটিভ সোসাইটি লিমিটেডকে লিকুইডেটেড এবং ওয়াইন্ডিং আপ করার একটা নির্দেশনা দেওয়া হয়েছে, যাতে এইটার সাথে, এই কোম্পানির সাথে কোনো রকমের লেনদেন কেউ না করেন। আর আমাদের দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান মহোদয়কে নির্দেশনা দেওয়া হয়েছে যে তিনি যেন এই কর্মকাণ্ডের করার ব্যাপারে, এই মামলার যিনি তদন্তকারী কর্মকর্তা ছিলেন, তিনি যেন যেটা বলা হচ্ছে যে কাল্পনিক আশা দেখিয়ে ডেস্টিনি প্রায় ১,৯০০ কোটি টাকা বিনিয়োগকারীদের কাছ থেকে নিয়েছে। বর্তমানে ব্যাংকে আছে, ডেস্টিনি 2000 ব্যাংকে আছে মাত্র ৫০ লক্ষ টাকা। তাহলে এই টাকা আসলে কীভাবে পরিশোধ করা যাবে? বিনিয়োগকারীরা কীভাবে এই টাকা ফেরত পাবে? জনাব সালাম, আপনি কি শুনতে পাচ্ছেন? জনাব সালাম, আমি আপনার কাছে ফিরে আসবো। আমি জনাব তৌফিকুল ইসলাম খানের কাছে যেতে চাচ্ছি। জনাব খান, আপনার কাছে কয়েকটি বিষয় জানতে চাচ্ছি। আজকে ডেস্টিনি একটি বিষয়ে মামলা রায় হয়েছে, যে মামলায় কোম্পানির এমডি, কোম্পানির চেয়ারম্যান, কোম্পানির সাবেক প্রেসিডেন্ট বিভিন্ন মেয়াদে সাজা হয়েছে। কিন্তু একই সাথে যে বিষয়টি উদ্বেগের বিষয়, সেটি হচ্ছে যে এই কোম্পানিতে প্রায় ১,৯০০ কোটি টাকা বিভিন্ন মানুষ বিনিয়োগ করেছিলেন। এই এত টাকার বিনিয়োগ তারা আসলে ফেরত পাওয়ার সম্ভাবনা কতখানি আপনি দেখছেন? কারণ বলা হচ্ছে যে ব্যাংকে মাত্র ৫০ লক্ষ টাকা আছে। সত্যি কথা বলতে যে এইটার সম্ভাবনা খুব বেশি দেখছি না। এই কারণে একটা আছে যে ব্যাংকের নগদ অর্থ ছাড়াও হয়তো কিছু সম্পদ রয়েছে, সেই সম্পদের ব্যাপারে স্পষ্ট নির্দেশনা আমি আদালতের রায় দেখি নাই। হয়তো এটা দুদকের যিনি আছেন উনি হয়তো ভালো বলতে পারবেন যে কিভাবে এটা হবে। কিন্তু যে বিপুল পরিমাণ গ্যাপ আছে, নিশ্চিতভাবেই এটা পূরণ করা সম্ভব, এইটাতে কোনো সন্দেহ নাই। তো সুতরাং সেই দিক থেকে বলতে গেলে এখন আমাদের মানে যেই গ্রাহকরা আসলে এটাতে ক্ষতিগ্রস্ত হয়েছেন, যারা বিনিয়োগ করেছিলেন বা এটার সাথে সংশ্লিষ্ট হয়েছিলেন, তাদের অর্থ ফেরত পাওয়ার সম্ভাবনা আমি কম দেখি। তবে এখন গুরুত্বপূর্ণ যেটুকু অর্থ আছে সেই অর্থটুকু দ্রুত কিভাবে কাদের মধ্যে দেওয়া হবে, এটার প্রাধিকার কিভাবে নির্ধারণ করা হবে, এটার বিতরণের পদ্ধতি কি হবে, সেই ব্যাপারে হয়তো সুস্পষ্ট যদি নির্দেশনা আদালত দেন,
তাহলে হয়তো এটা মানে দ্রুত বাস্তবায়ন করাটাও সহজ হবে। আমি যেটা বুঝতে পারি, আমি যদিও আইনের ছাত্ররা, আজকে হয়তো পূর্ণাঙ্গ রায় আসেনি, পূর্ণাঙ্গ রায় পেলে এটাকে প্রাতিষ্ঠানিকীকরণ করাটা অনেক সহজ হবে। জি, ধন্যবাদ জনাব সালাম। আপনার কাছে যে প্রশ্নটি আমার ছিল সেটি হচ্ছে, আমরা বলছি যে বিনিয়োগকারীরা প্রায় 1,900 কোটি টাকা বিনিয়োগ করেছিল ডেস্টিনিতে, এখন ব্যাংকে অ্যাকাউন্টে আছে মাত্র 50 লক্ষ টাকা। তাহলে এই বিশাল যে ক্ষতিপূরণ, সেটা কি সম্ভব হবে? কারণ যদিও আসামিদেরকে বিভিন্ন অর্থদণ্ড দেওয়া হচ্ছে, সেই অর্থদণ্ড দিয়ে এটা সম্ভব কিনা আসলে? ডিএমসি এই 50 লক্ষ টাকা ডিএম অর্থাৎ ডেস্টিনি মাল্টিপারপাস কোঅপারেটিভ সোসাইটি লিমিটেডের অ্যাকাউন্টে ছিল। জি। আর যেটি আমরা তাদের কাছ থেকে সম্পদ, স্থাবর এবং অস্থাবর সম্পদ যেগুলো ক্রোক করা হয়েছে এবং ফ্রিজ করা হয়েছে তাদের ব্যক্তিগত অ্যাকাউন্ট থেকে, সেই সমস্ত অ্যাকাউন্টে সবকিছু মিলিয়ে সম্পদের পরিমাণ এখন দাঁড়ায় প্রায় 600 কোটি টাকার মতো। 600 কোটি টাকা, সেইটি একটা অ্যামাউন্ট। এবং তাদের যে ফাইন করা হয়েছে প্রায়, দুঃখিত, আপনি আরেকবার বলবেন তাদের ব্যাংক অ্যাকাউন্টে কত টাকা জমা আছে যেটা ফ্রিজ করা হয়েছে? কত? তাদের 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 যে সমস্ত ব্যক্তিগত অ্যাকাউন্ট থেকে এবং বিভিন্ন কোম্পানিতে যেগুলো ট্রান্সফার করা হয়েছিল সেইগুলো যে ফ্রিজ করা হয়েছে এবং অ্যাটাচমেন্ট করা হয়েছে, তার সম্পদের মূল্য এখন দাঁড়ায় প্রায় 600 কোটি টাকার মতো। আচ্ছা, সেই সময় তো এর সাথে আমরা আজকের রায়ে যেটা এসছে, প্রায় 2300 কোটি টাকার মতন ফাইন একটা নির্ধারণ করা হয়েছে সবগুলো টোটাল করে। তো সেই অ্যামাউন্টের থেকেও আসলে সেগুলোর থেকে আশা করা যায় যে সেইগুলোর থেকে কিছুটা ডিস্ট্রিবিউট করা যাবে। ধন্যবাদ জনাব সালাম। জনাব তৌফিকুল ইসলাম খান, আপনার কাছে আমি একটু গুরুত্বপূর্ণ বিষয় বলছি। এই বিভিন্ন সময় এরকম এমএলএম বিজনেসের কথা বলছি আমরা, এর আগেও হচ্ছে যুবকের কথা নিশ্চয়ই মনে আছে। সেখানে অনেক গ্রাহক তাদের অর্থ হারিয়েছে। সেই সময়ও সরকারের দিক থেকে বলা হয়েছিল, তারা একটা কমিটি করা হচ্ছিল যারা অর্থটা ফেরত দেওয়া হবে, সেটার কোনো অগ্রগতি হয়নি। এরপরে যেটা আমরা বলছি যে ডেস্টিনির কথা বলছিলাম, সাম্প্রতিক সময় আমরা দেখেছি যে একটি কোম্পানি, ইভ্যালি কোম্পানি, যারা হচ্ছে ই কমার্সের বিজনেস, সেখানেও মানুষ অনেক অর্থ খুইয়েছে এবং সেটার জন্য সরকার কিন্তু একটি বোর্ড করে দিয়েছে, যাদের বলা হচ্ছে তারা উদ্ধার করবে, চেষ্টা করবে টাকা উদ্ধারের। আসলে মূল সমস্যাটা কোথায়? কেন এরকম বারবার এই ধরনের জাল কোম্পানি, ভুয়া কোম্পানি গড়ে উঠছে? সত্যিকার অর্থে এটা নিঃসন্দেহে আমাদের যেই কাঠামোগত দুর্বলতা আমাদের আইনের ভেতরে আছে, আমাদের প্রতিষ্ঠানের ভেতরে আছে, সেইটাকেই বড় করে সামনে এনে দেয়। আহ, এবং বারবার এটা বিভিন্ন পর্যায়ে, বিভিন্ন ভঙ্গিতে, বিভিন্ন রূপে ফেরত আসছে। এটা তো ধরেন বলেন, বিভিন্ন কোম্পানির কথা আমরা বলছি, এমনকি আমরা বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান, আমাদের ব্যাংক এবং ব্যাংক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানের ভেতরে যেই ধরনের আমরা পরিস্থিতি দেখেছি, সেখানেও সরাসরি কিন্তু সেখানে মানে গ্রাহকদের যে আমানত, সেই আমানতের অর্থে কেন্দ্রীয় ব্যাংক সেখানে একটা গ্যারান্টার হিসেবে কাজ করে। সেখানেও কিন্তু আমরা দেখেছি যে অর্থ ফেরত পাওয়ার ব্যাপারে খুব একটা অগ্রগতি হয় না। এটার একটা বড় গুরুত্বপূর্ণ বিষয় হলো যে আইনগত যে প্রক্রিয়া আছে, এটাকে দ্রুত কিভাবে বাস্তবায়ন করা যায়। যারা বিপুল পরিমাণে এই অর্থ হয়তো হাতিয়ে নেন, নিশ্চিতভাবেই তাদের আইনি লড়াইয়ে তারা অনেক শক্তিশালী অবস্থানে থাকে, কারণ তাদের আর্থিক যোগাযোগটা আছে, কারো কারো হয়তো রাজনৈতিক বা সামাজিক যোগাযোগ থাকে। এখন ফলে তারা খুব বড় লয়ার দিয়ে এটাকে সময় মানে বারবার এটাকে এক্সটেন্ড করে এটাকে বিভিন্ন ভাবে বিপথে নেওয়ার চেষ্টা করবেন, এটাই স্বাভাবিক। তো তাদের সাথে মুখোমুখি হয়ে আমাদের রাষ্ট্রীয় যে আইনি যারা বিশেষজ্ঞ আছেন, যারা কাজ করেন, তাদেরকে একটা খুবই মানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হয় এবং সেই জায়গাটাতে নিষ্ঠার সাথে, সততার সাথে, দক্ষতার সাথে কাজ করাটা খুবই চ্যালেঞ্জিং। আমার মনে হয় যে এই ধরনের রায়কে আমরা যত প্রলম্বিত করি, তত আমাদের পক্ষে ন্যায় বিচার পাওয়াটা আরো কঠিন হয়ে যায়। সুতরাং দ্রুততার ভিত্তিতে এগুলোর বিচার ব্যবস্থা, তদন্ত এবং রায় কার্যকর করাটা খুবই গুরুত্বপূর্ণ। এবং এই যেটা আমি বললাম যে রায় একটা হয়েছে, হয়তো আবার এটার পূর্ণাঙ্গ রায় থাকতে হবে, এটাকে আবার আপিল করা যাবে কিনা আরো উপরে, সেগুলো চিন্তা করতে হয়। যে কারণে এটা প্রলম্বিত হতে হবে, এবং যত প্রলম্বিত হবে তত যারা এই ধরনের কাজ করেন তারা হয়তো ভাবেন যে এটাকে তারা অ্যাভয়েড করতে পারবে। তো সেই মানে সুশাসন প্রতিষ্ঠা, আইনের শাসন প্রতিষ্ঠা করাটা যত আমাদের জন্য কঠিন হবে সার্বিকভাবে, শুধু এই ধরনের বিষয় না,
তত এই ধরনের কাজের ব্যাপারে যারা চিন্তা করেন যে এই ধরনের কাজ করবেন, তারা অনেক নিরাপদ বোধ করেন। আমাদের এই নিরাপদ বোধের যেই সংস্কৃতি, এইটা আমাদেরকে ভাঙতে হবে। জি, আজকে তার দিকে একটা হয়তো একটা ছোট পদক্ষেপ হচ্ছে। অনেক অনেক ধন্যবাদ জনাব খান। আমাদের একটা বিরতি নিতে নিতে হচ্ছে। জনাব মীর আহমেদ আলী সালাম, আপনাকে ধন্যবাদ। আপনারা আমাদের সাথেই থাকবেন, বিরতি নিয়ে ফিরে আসবো। জনাব সালাম, আপনার কাছে যে বিষয়টা আমি জানতে চাচ্ছি, এই যে মামলা আজকে রায় হলো ডেস্টিনির মামলায়, সেখানে একটু দুটো দিক আছে। একটি হচ্ছে যারা আসামি তাদের জেল হলো, এবং সেই জেল হওয়াটা হচ্ছে যে কিন্তু কেবলমাত্র নিম্ন আদালতের রায় হলো। এরপরে আসলে অনেকগুলো ধাপ আছে। সেইটা আসলে কতদিনের মতো হতে পারে? কারণ আসামিরা ইতিমধ্যেই বলছেন তারা এর বিরুদ্ধে আপিল করবেন। আসামিরা আপিল করবে, আপিল করার পরে সেখানে আমরা তো আমাদের ভার্ডিক্ট পেয়ে গেছি। এখন আসামিরা তারা আপিল করবে, এর মধ্যে পলাতক আসামি রয়ে গেছে। আর যে কয়জন আপিল করবে সেটা তাদের দ্রুততার উপরে নির্ভর করবে, কত তাড়াতাড়ি তারা নিষ্পত্তি করতে পারবেন। উচ্চ আদালতে তো মামলার ভিড় অনেক, সেইখানে কতটুকু তারা দ্রুততার সাথে করবেন এটা তাদের উপরে নির্ভর করে। নিশ্চয়ই, অনেক ধন্যবাদ। আমি আপনার কাছে ফিরে আসবো। জনাব তৌফিকুল ইসলাম খান, আপনার কাছে আমি যে বিষয়টা জানতে চাচ্ছি সেটা হচ্ছে যে আমরা বলছিলাম যে আসলে কেন এই জাতীয় সংকট হচ্ছে। যুবকের কথা বলছি আমরা। এর আগে হুন্ডি কাজল বলে একজনের আমরা কথা শুনেছিলাম, ঝিনাইদহ। তো এই বিভিন্নভাবে মানুষকে প্রলোভন দেখিয়ে টাকা নিয়ে গিয়েছিল। সাম্প্রতিক সময়ে আমরা ইভ্যালির কথা বলছি, ইয়ারঞ্জের কথা জানি। মূল বিষয়টা হচ্ছে যে এরকম কিনা যে আসলে মানুষ যেমন ব্যাংকে বা আর্থিক প্রতিষ্ঠানে কি ঠিক ভালো প্রোডাক্ট বা ভালো প্রোডাক্ট নেই, এই কারণে কি মানুষ এইসব জায়গায়, ইনফর্মাল এইসব জায়গায় অর্থ বিনিয়োগ করে? ব্যাপারটা কি এরকম কিনা আসলে? তার মানে মানুষকে কি ভালো বিনিয়োগের সুযোগ দেওয়া যাচ্ছে না? ব্যাপারটা কি এইরকম? বিনিয়োগের তো আসলে জায়গা, যদি আমি বলি ট্র্যাডিশনালি, আপনি আমাকে বলেন খুব সেফ জায়গা কি হবে, একটা হলো সঞ্চয়পত্র। সেটা সরকারের মানে যেহেতু গ্যারান্টিড থাকে, সেটা নিয়ে মানুষের সংকট থাকে না। সেটার একটা লিমিটও আছে, বাট মানে সঞ্চয়পত্র একটা জায়গা। সেকেন্ড হলো যেটা ব্যাংক। ব্যাংকের ক্ষেত্রেও তো নিশ্চয়ই বিভিন্ন ধরনের বিষয় থাকে। একটা বড় জায়গা হলো যে ব্যাংক বা অন্যান্য যে আর্থিক প্রতিষ্ঠান, আমি নন ব্যাংক ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনের কথা বলছি, আর সেইখানে অনেকে যান। একটা এর বাইরে তো আমাদের আসলে বিনিয়োগের খুব বেশি জায়গা। এবং আমাদের এখানে ইন্স্যুরেন্স বা মিউচুয়াল ফান্ড, ক্যাপিটাল মার্কেট, এগুলো নিয়ে খুবই একটা নেতিবাচক মনোভাব কিন্তু আমাদের ভিতরে আছে। তো সেই কারণে এটা খুব বেশি দাঁড়ায় নাই। যারা একেবারে শুধুমাত্র বিনিয়োগই করতে চান, এর বাইরে কিছু তেমন করতে চান না, সেই তাদের জন্য জায়গা খুবই সীমিত। একটা বড় জায়গা ছিল হলো জমি কিনে রাখতেন অনেকে, সেইটা একটা বিশেষ জায়গা, কিন্তু এটা খুবই আনপ্রোডাক্টিভ ইনভেস্টমেন্ট অ্যাজ ওয়েল। নিঃসন্দেহে আমাদের যেটা বড় বিষয় আছে যে যারা বিনিয়োগ করেন তাদেরকে দোষ দেওয়া যাবে না তা না, পুরো দোষই তো আপনি রেগুলেটরকে দিতে পারবেন তা না। তাদেরও যেই জানাশোনা, তাদের প্রচার অভিযান, আর সেগুলো খুবই গুরুত্বপূর্ণ হয়। সুতরাং তাদের একটা দায়িত্ব রয়েছে। কিন্তু জি, বড় যেটা সমস্যা, যে এই কোম্পানিগুলোর কথা আপনি বললেন, সেই কোম্পানিগুলোর কিন্তু প্রায় সবগুলোই খুবই সেই অর্থে এস্টাবলিশ কোম্পানির মতো বিহেভ করেছে যখন অপারেট করেছে। জি, তারা টিভিতে বড় করে প্রোগ্রাম দিয়েছে, তারা পেপারে বিজ্ঞাপন দিয়েছে, বিভিন্ন ধরনের অনুষ্ঠান করেছে যেখানে গণ্যমান্য ব্যক্তিরা গেছেন, তাদের উপস্থিতি ছিল। আর নিয়ন্ত্রক সংস্থার লোকজন এটাকে দেখছেন, এটা তো খুবই স্বাভাবিক। সুতরাং জি। তখন সাধারণ মানুষের মধ্যে একটা কনফিডেন্স আসে। তো তখন তিনি দেখেন যে এখানে লাভও বেশি আছে, দ্রুততর লাভ হয়, এই ধরনের প্রলোভনই থাকে। তো সেখানে স্বাভাবিকভাবেই তারা যান। রেসপন্সিবিলিটি অফ দ্য রেগুলেটরস হলো যে তারা প্রথম থেকেই এই ব্যবসার নেচার গুলো এবং এটার যে প্রাতিষ্ঠানিক কাঠামো আছে, এটাকে নিয়মিত মনিটরিং করে। জি। যেমন এক বছরে তো ডেস্টিনি যে বললেন যে ওই অ্যাকাউন্ট থেকে আপনারা নিজেদের পার্সোনাল অ্যাকাউন্টে এটা ট্রান্সফার করা যাচ্ছে, তা এক বছরে হয় না। হুম, হুম, তো হুম। অডিট ফার্মের যে রেসপন্সিবিলিটি, রেগুলেটরদের যে রেসপন্সিবিলিটি, সেইটাও মামলার ভিতরে পরিপূর্ণভাবে আসলো কিনা, একটা তো আইনি দিক, এটার বিচারের ব্যাপার আছে। আর একটা হলো যে আমার সংস্কারের জায়গাটা ঠিক আছে কিনা, জি। এটাকে থেকে আমরা শিক্ষা নিয়ে আমাদের প্রাতিষ্ঠানিক কাঠামোকে আমরা শক্তিশালী করতে পারলাম কিনা।
অনেক ধন্যবাদ জনাব মীর সালাম, আপনার কাছে জানতে চাচ্ছি যে যখন আদালতে এই বিষয়ে বেশ কিছু নির্দেশনা দিয়েছে, যেমন আসামিদের শাস্তির পাশাপাশি কীভাবে যারা বিনিয়োগকারী তাদের অর্থ ফেরত পেতে পারেন তারও একটি ব্যবস্থা করেছেন এই রায়ের মাধ্যমে। কিন্তু বারবার যে ঘটনাগুলো ঘটছে বাংলাদেশে, যার ফলে মানুষ প্রতারিত হচ্ছে, মানুষ প্রায়, এমন কোনো অবজারভেশন বা পর্যবেক্ষণ আদালতে বলেছিলেন কিনা? সেটা আসলে আজকে পূর্ণাঙ্গ রায় তো তিনি প্রকাশ করেননি, তিনি অপারেটিভ যে পোর্শনটুকু ছিল সেইটুকুই আজকে শুধু সাজার পোর্শনটুকু বলেছেন। জি। এবং যিনি যেটা বললাম যে কমিটি করে দেওয়ার বিষয়টা তিনি আলোচনা করেছেন। আর যে বিষয়টা আমার অপর ভাইকে জিজ্ঞেস করেছিলেন সেটা সম্পর্কে আমি বলি যে স্বল্প বিনিয়োগে অধিক লাভের যে প্রলোভন দেখানো হয়, অর্থাৎ প্রতারণার একটা উদ্দেশ্য নিয়েই তারা এই ধরনের কাজে নেমে যায়। এবং এদেশের মানুষ ওই স্বল্প বিনিয়োগে অধিক লাভের প্রলোভনে পড়েই আসলে এই ঘটনাগুলো ঘটে। তো সেইগুলো আসলে বন্ধ করার বিষয়ে রাষ্ট্রীয়ভাবে হোক বা রাজনৈতিকভাবে হোক এইগুলোকে বন্ধ করার একটা প্রক্রিয়ায় হওয়া দরকার, তা না হলে মানুষ এইভাবে প্রতারিত হতেই থাকবে। জনাব সালাম, আরেকটা বিষয় বলা হচ্ছে যে অভিযোগে বলা হয়েছে যেটা যেমন রফিকুল আমিনের আমেরিকান মর্গান চেজ ব্যাংক, সিঙ্গাপুরের ডিবিএস ব্যাংক, মালয়েশিয়ার এইচএসবি ব্যাংক, বিভিন্ন ব্যাংকে টাকা আছে যার পরিমাণ বলা হচ্ছে প্রায় 41 কোটি 19 লাখ টাকার মতো। এগুলো কি এগুলোর অবস্থা কি, সেই টাকাগুলো আসলে আছে কিনা বা সেগুলো কি ফ্রিজ করা হয়েছে কিনা, এই বিষয়ে কি সর্বশেষ কোনো তথ্য আছে? এখানে মানি লন্ডারিং এর বিষয়ে আমাদের যে মামলায় ছিল সেই মামলায় আমরা যেটুকু দেখতে পাচ্ছি তাতে 1,05,584 ইউএস ডলার জি, আমরা তাদের আরএফসিডি যে অ্যাকাউন্ট সেই অ্যাকাউন্টে স্থিতি পাওয়া গেছে। আর এই মানি লন্ডারিং এর বিষয়ে এই মামলার বিষয়ে এর বাইরে আর কিছু আসেনি। তার অন্যান্য সম্পদ যেগুলো আছে সেগুলোর বিষয়ে দরকার হলে দুদক পুনরায় তার বিরুদ্ধে ইনভেস্টিগেশন শুরু করবে এবং তার পার্সোনাল কি আছে সেগুলো নিয়ে অন্য একটা মামলা হতে পারে। যারা মীর আহমেদ আলী সালাম, আপনাকে অসংখ্য ধন্যবাদ। তৌফিকুল ইসলাম খান, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য।